আজকে আপনারা কোনো বানানো গল্প শুনতে যাচ্ছেন না। আজকের ভিডিওতে যে ঘটনাটা আমি আপনাদের শোনাতে যাচ্ছি সেটা কোনো কল্পকাহিনী নয়। এটা এমন এক অভিজ্ঞতা যেটা একজন মানুষের বাস্তব জীবনে নাকি সত্যিই ঘটেছিল। কিছুদিন আগে আমার কাছে একটা দীর্ঘ মেসেজ আসে। মেসেজটা পাঠিয়েছিল একজন যুবক। তার নাম আরিফ। সে পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার একটি ছোট গ্রাম থেকে আমাকে এই ঘটনাটা লিখে পাঠিয়েছিল। গ্রামের নাম জায়গির চেলাহানা। মেসেজের শুরুতেই আরিফ একটা কথা লিখেছিল। সে লিখেছিল, ভাই, আমি জানি না মানুষ আমার কথা বিশ্বাস করবে কিনা, কিন্তু আমি আমার জীবনের এই ঘটনাটা এতদিন কাউকে বলতে পারিনি, কারণ আমি ভয় পাই। মানুষ হয়তো আমাকে পাগল ভাববে, কিন্তু আমি যেটা দেখেছি, যেটা আমার সাথে ঘটেছে, সেটা আজও আমাকে রাতে ঘুমাতে দেয় না। আরিফ আরও লিখেছিল, আপনি যদি পারেন আমার এই ঘটনাটা মানুষের কাছে পৌঁছে দিন, কারণ আমি আজও বুঝতে পারিনি সেদিন রাতে আসলে কি হয়েছিল। আজকে আমি আপনাদের সেই ঘটনাটাই শোনাতে যাচ্ছি। আরিফ যেভাবে নিজের জীবনের এই অভিজ্ঞতাটা লিখে পাঠিয়েছিল, আমি চেষ্টা করব ঠিক সেভাবেই আপনাদের সামনে তুলে ধরতে। আর একটা কথা, আপনাদের জীবনে যদি কখনো এমন কোনো অদ্ভুত বা ভয়ঙ্কর ঘটনা ঘটে থাকে যেটা আজও আপনাদের মনে প্রশ্ন রেখে গেছে, তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানাতে পারেন। হয়তো আপনাদের সেই ঘটনাগুলোর মধ্যেও এমন কিছু গল্প লুকিয়ে আছে যেগুলো অন্যদের শোনালে গা শিউরে উঠবে। এবার আসা যাক আরিফের ঘটনায়। ঘটনাটা শুরু হয় প্রায় 2 বছর আগে। তখন আরিফ তার গ্রামের বাড়িতেই থাকত। তাদের বাড়িটা ছিল একটা পুরনো দোতলা বাড়ি। অনেক বছর আগে তার দাদু এই বাড়িটা বানিয়েছিলেন। বাড়িটার চারপাশে ছিল বড় বড় পুরনো গাছ, আর বাড়ির পিছনের দিকে ছিল একটা ঘন বাঁশ ঝাড়। দিনের বেলা বাড়িটা দেখতে একদম সাধারণ মনে হতো, গ্রামের অন্য সব বাড়ির মতোই। কিন্তু গ্রামের অনেক মানুষ একটা অদ্ভুত কথা বলতো। তারা বলতো এই বাড়ির দোতলার একটা ঘর নাকি অনেক বছর ধরেই বন্ধ, আর মাঝে মাঝে গভীর রাতে ওই ঘর থেকে নাকি অদ্ভুত শব্দ শোনা যায়। প্রথমে আরিফ এসব কথাকে তেমন গুরুত্ব দেয়নি, কারণ সে ছোটবেলা থেকেই ওই বাড়িতেই বড় হয়েছে। তার কাছে এই বাড়িটা ছিল খুবই পরিচিত। কিন্তু ধীরে ধীরে এমন কিছু ঘটনা ঘটতে শুরু করে যেগুলো তার নিজের কাছেও অবিশ্বাস্য মনে হতে থাকে। আর সেই ঘটনাগুলো শুরু হয়েছিল একটা একদম সাধারণ রাত থেকে। সেদিন রাত প্রায় 1টা হবে। গ্রামের বেশিরভাগ মানুষ তখন ঘুমিয়ে পড়েছে। চারপাশে গভীর নীরবতা। হঠাৎ করেই আরিফের ঘুম ভেঙে যায়। কেন ভাঙল সেটা প্রথমে সে বুঝতেই পারেনি, কিন্তু কয়েক সেকেন্ড পরে সে বুঝতে পারে সে একটা শব্দ শুনছে। শব্দটা আসছে বাড়ির দোতলার দিক থেকে। মনে হচ্ছিল কেউ খুব ধীরে ধীরে হাঁটছে। টক টক টক। শব্দটা এতটাই পরিষ্কার ছিল যেন ঠিক তার ঘরের উপরের ঘর থেকেই আসছে। প্রথমে আরিফ ভাবল হয়তো বাড়ির কেউ উপরে উঠেছে, কিন্তু ঠিক তখনই তার মনে একটা কথা আসে। দোতলার ওই ঘরটা তো অনেক বছর ধরেই বন্ধ, ওখানে তো কেউ থাকে না, তাহলে সেখানে হাঁটছে কে? আর ঠিক তখনই ওই শব্দটা হঠাৎ করে থেমে গেল। চারপাশ আবার সম্পূর্ণ নীরব হয়ে গেল। কিন্তু কয়েক মুহূর্ত পর এমন একটা শব্দ শোনা গেল যেটা শুনে আরিফের শরীরের লোম দাঁড়িয়ে যায়। মনে হচ্ছিল দোতলার ওই বন্ধ ঘরের ভেতর থেকে কেউ ধীরে ধীরে দরজার উপর নখ ঘষছে। খস খস। আরিফ তখন বিছানায় বসেছিল। তার বুকের ভেতর ধকধক করে ধুকপুকানি পাড়তে শুরু করেছিল, কারণ সে তখন নিশ্চিত হয়ে গিয়েছিল দোতলার ওই বন্ধ ঘরের ভেতরে কেউ আছে। কিন্তু সেই ঘরটা তো অনেক বছর ধরেই তালা দেওয়া, তাহলে ভেতরে আছে থেকে? ঠিক তখনই আরিফ লক্ষ্য করল সেই নখ ঘষার শব্দটা ধীরে ধীরে থেমে গেল। পুরো বাড়িটা আবার নিস্তব্ধ হয়ে গেল। কয়েক মুহূর্ত ধরে সে বিছানায় বসেছিল।
তার মনে হচ্ছিল হয়তো সে ভুল শুনেছে, হয়তো এটা সত্যি পুরনো বাড়ির কোনো শব্দ। কিন্তু তার বুকের ভেতরের ধুকপুকানি যেন অন্য কিছু বলছিল। কিছুক্ষণ পরে সে ধীরে ধীরে বিছানা থেকে নেমে দাঁড়ালো। তার ঘরের দরজাটা আস্তে করে খুলে করিডোরে তাকালো। পুরো করিডোর অন্ধকার। দূরে সিঁড়ির দিকে জানলা দিয়ে একটু চাঁদের আলো ঢুকছিল। সবকিছু একদম স্বাভাবিক, কিন্তু তখনই সে একটা অদ্ভুত জিনিস দেখতে পেল। সিঁড়ির প্রথম ধাপটার কাছে যেন কিছু একটা নড়ল। আরিফ কয়েক সেকেন্ড তাকিয়ে রইল, তারপর সে ধীরে ধীরে সিঁড়ির দিকে এগিয়ে গেল। তার প্রতিটা পা যেন খুব ভারী হয়ে গিয়েছিল। সিঁড়ির কাছে পৌঁছে সে উপরের দিকে তাকালো। দোতলার করিডোরটা অন্ধকারে ঢাকা, কিন্তু ঠিক করিডোরের শেষ প্রান্তে সেই বন্ধ ঘরের দরজাটা দেখা যাচ্ছিল। আর তখনই সে বুঝতে পারল দরজার তালাটা হালকা দুলছে, যেন একটু আগেই কেউ সেটা ছুঁয়েছে। এই দৃশ্যটা দেখে আরিফের গা শিউরে উঠল, কারণ ওই ঘরের তালা তো বছরের পর বছর কেউ ছোঁয়ই না। হঠাৎ করেই উপরের দিক থেকে খুব আস্তে একটা শব্দ ভেসে এলো। মনে হলো কেউ যেন খুব আস্তে হাসছে, একটা ছোট মেয়ের হাসি, খুব ক্ষীণ কিন্তু স্পষ্ট। আরিফের বুকের ভেতরটা যেন জমে গেল। সে আর এক মুহূর্তও সেখানে দাঁড়িয়ে থাকতে পারল না। দ্রুত নিজের ঘরে ফিরে এসে দরজা বন্ধ করে দিল। সেই রাতটা কোনোভাবে কেটে গেল, কিন্তু পরের দিন সকালে একটা অদ্ভুত ঘটনা ঘটল। ঘুম থেকে উঠে দরজা খুলতেই আরিফ দেখল তার ঘরের ঠিক সামনে মেঝেতে ছোট ছোট পায়ের ছাপ, যেন কোনো ছোট বাচ্চা ভেজা পা নিয়ে হাঁটছিল। পায়ের ছাপগুলো সোজা সিঁড়ির দিকে চলে গেছে। আরিফ অবাক হয়ে সিঁড়ির দিকে তাকালো, তারপর ধীরে ধীরে দোতলায় উঠে গেল। উপরে গিয়ে সে যেটা দেখল, সেটা দেখে তার শরীর ঠান্ডা হয়ে গেল। দোতলার সেই বন্ধ ঘরের দরজার সামনে একটা পুরনো পুতুল পড়ে আছে। মনে হচ্ছিল অনেক বছর আগের খেলনা। পুতুলটার চোখের রং প্রায় মুছে গেছে, আর তার চুলগুলো এলোমেলো। আরিফ ধীরে ধীরে পুতুলটার দিকে এগিয়ে গেল, কিন্তু ঠিক তখনই তার পিছনে সিঁড়ির দিক থেকে খুব আস্তে একটা কণ্ঠস্বর ভেসে এলো, একটা ছোট মেয়ের গলা। সে খুব আস্তে বলল, ওটা আমার। আরিফ ধীরে ধীরে পিছনে ঘুরে তাকালো, কিন্তু সেখানে কেউ ছিল না। সিঁড়িটা একদম ফাঁকা। কিন্তু সেই মুহূর্তে সে স্পষ্ট অনুভব করছিল এই বাড়িতে সে একা নেই। আর সেই দিন থেকেই তার জীবনে এমন সব ঘটনা ঘটতে শুরু করে যেগুলো ব্যাখ্যা করার মতো কোনো যুক্তি তার কাছে আজও নেই। সেই দিনের পর থেকেই আরিফের মনে অদ্ভুত একটা অস্বস্তি কাজ করতে শুরু করল। সে চেষ্টা করছিল সব কিছুকে স্বাভাবিকভাবে নিতে। নিজেকে বোঝাচ্ছিল হয়তো সে বেশি ভাবছে, হয়তো সব কিছুই কাকতালীয়। কিন্তু পরের কয়েকটা দিন এমনভাবে কাটল যেটা তাকে আরও ভয় পাইয়ে দিল। প্রথম দিনটা মোটামুটি স্বাভাবিক ছিল, কিন্তু দ্বিতীয় দিন রাতে আবার অদ্ভুত কিছু ঘটল। সেদিন রাত প্রায় 1:30 হবে। আরিফ তখনও জেগেছিল, ফোনে কিছু দেখছিল। হঠাৎ সে আবার সেই পরিচিত শব্দটা শুনতে পেল, উপরে দোতলার দিক থেকে। মনে হচ্ছিল কেউ আবার ধীরে ধীরে হাঁটছে। টক টক টক। এইবার শব্দটা যেন একটু ভারী লাগছিল, যেন কেউ ধীরে ধীরে সিঁড়ির কাছে এসে দাঁড়ালো। আরিফ নিঃশ্বাস আটকে শুনছিল। তার মনে হচ্ছিল কেউ যেন সিঁড়ির ধাপের উপর দাঁড়িয়ে নিচের দিকে তাকিয়ে আছে। কয়েক সেকেন্ড পরে সেই পায়ের শব্দটা আবার শুরু হলো, কিন্তু এইবার শব্দটা নিচের দিকে আসছিল। টক টক টক। ধীরে ধীরে শব্দটা সিঁড়ি বেয়ে নিচে নামছিল। আরিফের বুকের ভেতর তখন জোরে জোরে ধুকপুক করছিল, কারণ তার ঘরের দরজাটা সিঁড়ির ঠিক পাশেই।
শব্দটা যত নিচে নামছিল তত তার ঘরের কাছে আসছিল। শেষে শব্দটা এসে থামল ঠিক তার দরজার সামনে। কয়েক মুহূর্ত সম্পূর্ণ নীরবতা। তারপর দরজায় খুব আস্তে একটা নখ পড়ল। টক টক টক। আরিফের গলা শুকিয়ে গিয়েছিল। সে কয়েক সেকেন্ড কিছু বলতে পারল না। তারপর খুব আস্তে জিজ্ঞেস করল, কে? কিন্তু বাইরে থেকে কোনো উত্তর এলো না। বরং কয়েক সেকেন্ড পরে আবার সেই ছোট মেয়ের গলাটা শোনা গেল, খুব ধীরে, খুব ঠান্ডা স্বরে, দরজা খোলো। এই কথাটা শুনে আরিফের পুরো শরীর ঠান্ডা হয়ে গেল। কারণ সে স্পষ্ট বুঝতে পারছিল এই গলাটা কোনো সাধারণ মানুষের মতো লাগছে না। সে সারা রাত দরজা খোলেনি। ভোরের আলো ওঠা পর্যন্ত সে বিছানায় বসেই ছিল। পরের দিন সকালে সে দরজা খুলে বাইরে তাকালো। করিডোর একদম ফাঁকা, কেউ নেই। কিন্তু দরজার সামনে মেঝেতে আবার সেই ছোট ছোট পায়ের ছাপ। আর সেই পায়ের ছাপগুলো সোজা সিঁড়ি বেয়ে আবার দোতলার দিকে চলে গেছে। সেদিন বিকেলে আরিফ প্রথমবারের মতো সত্যি ভয় পেয়ে গেল। কারণ সে বুঝতে পারছিল এই বাড়িতে যেটা আছে সেটা এখন আর শুধু দোতলার ঘরের মধ্যে সীমাবদ্ধ নেই। সেটা ধীরে ধীরে নিচে নেমে আসছে। আর হয়তো খুব শীঘ্রই সেটা তার ঘরের ভেতরেও ঢুকবে।